প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব দুতরফা দাখিলা পদ্ধতি। প্রথমে আমরা জানব দুতরফা দাখিলা পদ্ধতি কি। আমরা জানি যে একটি লেনদেন দুটি পক্ষ ছাড়া সম্ভব নয়। অর্থাৎ লেনদেন হতে হলে এক পক্ষ সুবিধা প্রদান করবে ও অন্য পক্ষ সুবিধা গ্রহণ করবে। এই ধারণা থেকেই মূলত দুতরফা দাখিলা পদ্ধতি সৃষ্টি হয়েছে, যার ফলে প্রতিটি লেনদেনে কমপক্ষে দুইটি পক্ষ থাকবে এবং দুইটি হিসাবে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। দুতরফা দাখিলা পদ্ধতি হলো প্রতিটি লেনদেনকে দুটি পক্ষে অথবা দুতরফাভাবে হিসাবে লিপিবদ্ধ করা। আর এই দুটি পক্ষ হলো, একটা হলো ডেবিট আর একটা হলো ক্রেডিট। এবার আমরা জানব হিসাবের দুটি পক্ষ, ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। হিসাবের দুটি পক্ষ ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের দুটি পদ্ধতি প্রচলিত আছে। এক নম্বর হচ্ছে সনাতন পদ্ধতি, যাকে আমরা হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র বলে অভিহিত করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এই সনাতনী পদ্ধতি বা হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্রে কিভাবে আমরা ডেবিট ও ক্রেডিট নির্ণয় করব তার নিয়ম। যেমন হিসাবের ধরন অনুযায়ী যদি দেখি, ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে সুবিধা গ্রহণকারী হিসাবকে আমাদেরকে ডেবিট করতে হবে, সুবিধা প্রদানকারী হিসাবকে ক্রেডিট করতে হবে। অর্থাৎ যিনি সুবিধা গ্রহণ করবে তাকে আমরা কি করব? ডেবিট করব। আর যে সুবিধা প্রদান করে আমরা তাকে কি করব? ক্রেডিট করব। ব্যক্তিবাচক হিসাবের পরে সাধারণত রয়েছে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তি কারবার প্রতিষ্ঠানে আসলে ডেবিট হবে, সম্পত্তি চলে গেলে ক্রেডিট হবে। এরপরে নামিক হিসাব, ব্যয় বা ক্ষতি হলে ব্যবসা প্রতিষ্ঠানে সেটাকে ডেবিট করতে হবে, আয় বা লাভ হলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে পদ্ধতি রয়েছে ডেবিট ও ক্রেডিট নির্ণয়, সেটা হচ্ছে সমীকরণ পদ্ধতি, যেটাকে আমরা আধুনিক পদ্ধতি বলে নামকরণ করে থাকি। কি বললাম? যেটাকে আমরা বলে থাকি আধুনিক পদ্ধতি। এই আধুনিক পদ্ধতিতে কিভাবে আমরা হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করব তা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আমরা। সমীকরণ পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতে আমাদের প্রথমে জানতে হবে অ্যাকাউন্ট ইকুয়েশন, অর্থাৎ হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ নিয়ে আমি ইতিমধ্যেই ক্লাস নিয়েছি তোমাদের। সেখানে আমরা বলেছি এ ইকুয়াল টু এল প্লাস ই, অর্থাৎ সম্পত্তি সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, যেখানে বাম পক্ষে থাকবে সম্পত্তি এবং ইকুয়েশনের ডান পক্ষে থাকবে দায় এবং মালিকানা সত্ত্ব। অর্থাৎ হিসাব সমীকরণের বাম পক্ষ সমান ডেবিট আর ডান পক্ষে যেগুলো থাকবে সেগুলোকে আমরা ক্রেডিট পক্ষ বলে নির্দেশ করব। ডান পক্ষে কী থাকে? এল প্লাস ওই, অর্থাৎ লাইবিলিটিস ওনার্স ইকুইটি। বাংলা যদি আমরা বলি দায় ও মালিকানা সত্ত্ব। বৃদ্ধি পেলে কী করতে হবে? ক্রেডিট করতে হবে। অর্থাৎ হিসাব সমীকরণের ডান পক্ষ সমান ক্রেডিট জের নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীরা, কি বললাম? আমি বললাম যে হিসাব সমীকরণ ডান পক্ষ অর্থাৎ এ সমান এল প্লাস ই, যে জের থাকে সেটা কোন জের নির্দেশ করে? ক্রেডিট জের নির্দেশ করে। আর বাম পক্ষে যেটা আছে অ্যাসেটস, এটা সবসময় কোন জের নির্দেশ করবে? অর্থাৎ সবসময় ডেবিট ব্যালেন্স নির্দেশ করবে। ওই সমান আমরা জানি মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের কয়টা উপাদান? আমরা ইতিমধ্যেই তোমাদেরকে বলেছি মালিকানা সত্ত্বের 4টা উপাদান: মূলধন, আয়, ব্যয়
উত্তোলন। উপরে আলোচনা থেকে তোমরা এখন বলতে পারবা হিসাব সমীকরণ দুইটা পক্ষকেই মূলত প্রভাবিত করে, একটি হচ্ছে বাম পক্ষ, একটি হচ্ছে ডান পক্ষ। এই বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে আমাদেরকে কি করতে হবে, এক পক্ষকে ডেবিট করতে হবে, অপর পক্ষকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। এই ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের বিস্তারিত আমরা যদি দেখি, সুতরাং উপরে আলোচনা থেকে আমরা সমীকরণ পদ্ধতি হিসাবের দুটি পক্ষ পাই, একটি হচ্ছে ডেবিট পক্ষ, অন্যটি হচ্ছে ক্রেডিট পক্ষ। নির্ণয়ের জন্য আমরা নিচের তথ্যগুলো পাই। প্রথমত বৃদ্ধি পেলে প্লাস হবে অর্থাৎ ডেবিট হবে, এরপরে কলামে যদি কমে যায় হ্রাস পেলে ক্রেডিট হবে। যেমন সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হবে। দায় হবে সম্পদের উল্টা, দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট হবে, দায় হ্রাস পেলে ডেবিট হবে। বোঝা গেছে? এরপরে মালিকানা সত্ত্বের উপাদানগুলোর মধ্যে যদি আমি বলি, যেমন মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। ব্যয় বা খরচ হচ্ছে কি বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। অর্থাৎ সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 5 প্রকার হিসাব তোমাদেরকে মনে রাখতে হবে। সম্পদ এবং ব্যয় বাড়লে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব কমলে ডেবিট হবে, বাড়লে ক্রেডিট হবে। শিক্ষার্থীরা, কিছু উদাহরণ লক্ষ্য করি আমরা। যেমন নগদে পণ্য ক্রয়, এই লেনদেন থেকে আমরা দুইটা পক্ষ শনাক্ত করব। প্রথমত চিন্তা করে দেখো, পণ্য ক্রয়টা কি? পণ্য কিনলে কি হবে, তোমার ব্যয় হবে। এখন সাথে আরেকটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে নগদে পণ্য ক্রয়। এখন তুমি যদি নগদ টাকা দিয়ে পণ্য কিনো তাহলে তোমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে, অর্থাৎ সম্পত্তি কমে যাবে। তাহলে আমরা কি পাবো? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় ডেবিট কেন? ব্যয় বৃদ্ধি পেয়েছে। নগদ আমরা ক্রেডিট করব কেন? কারণ সম্পত্তি কারবার থেকে চলে গেছে, অর্থাৎ নগদ টাকা কারবার থেকে চলে গেছে। শিক্ষার্থীরা, 2 নম্বর উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, নগদে পণ্য বিক্রয় 50,000 টাকা। এখন তুমি নিজে বিক্রি করছো, বিক্রয় করলে কি হবে? তোমার হাতে টাকা আসবে। টাকা আসলে সম্পদ বাড়বে নাকি কমবে? সম্পদ বাড়বে। সম্পদ বাড়লে আমরা কি করব? ডেবিট করব। অপরদিকে তুমি কি করেছো? পণ্য বিক্রয় করেছো, বিক্রয় করলে তোমার আয় বা লাভ হয়েছে, তাহলে আয় বা লাভ হলে আমরা কি করব? ক্রেডিট করব। 3 নম্বর উদাহরণ যদি আমরা দেখি, 10,000 টাকা ব্যাংকে জমা দিয়ে ব্যবসা শুরু করা হলো। অর্থাৎ মনে করো তুমি নিজেই 10,000 টাকা ব্যাংকে জমা দিছো একটা ব্যবসা আরম্ভ করার জন্য, তাহলে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে তোমার সম্পত্তি বাড়বে। আবার তুমি যেহেতু এই টাকা নিয়ে ব্যবসা শুরু করছো, সেটা তোমার মূলধন হলে মালিকানা সত্ত্ব ক্রেডিট হবে। ঋণ গ্রহণ করা হলো 10,000 টাকা। দেখো, ঋণ গ্রহণ করলে আমার নগদ টাকা আসবে, আবার ঋণটা তোমার ভবিষ্যতে পরিশোধ করতে হবে, সেই জন্য দায়ী। তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট হবে, ঋণ হিসাব ক্রেডিট হবে। বুঝতে পেরেছো? এরপরে যদি আমি দেখি, যেমন বকেয়া বেতন প্রদান করা হয়েছে, অর্থাৎ বেতন আমাদেরকে নিয়মিত দিতে হয়, যদি না দিই সেটা বকেয়া হয়ে যায়। এই বকেয়া বেতন তুমি পরিশোধ করলে কি হবে? বকেয়া বেতন হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। বকেয়া বেতনটা তোমার কি খরচ, আর নগদ বলে কি হয়েছে? তোমার দোকান থেকে সম্পত্তি চলে গেছে। মালিক কর্তৃক উত্তোলন, সেক্ষেত্রে কি হবে? উত্তোলন হিসাব। উত্তোলনটা কি হবে? উত্তোলনটা আমার মালিকানা সত্ত্ব কমে যাবে, আর নগদের ফলে দোকান থেকে তোমার টাকা কমে যাবে, অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট করতে হবে। অপরদিকে সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, হিসাব সমীকরণ A = L+OE এর উপাদানসমূহের স্বাভাবিক জের নিম্নরূপ। কীরকম হবে স্বাভাবিক জেরগুলা? তোমরা একটু চিন্তা করো। তাহলে A = L+OE হিসাব সমীকরণের উপাদানগুলো কি কি? A সমান আমরা বলেছিলাম সম্পদ, L হচ্ছে দায়, E হচ্ছে মালিকানা সত্ত্ব। একটু আগে আমরা বললাম সম্পদ যদি বৃদ্ধি পায় তবে ডেবিট হবে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। দায় এবং মালিকানা সত্ত্ব তার ঠিক বিপরীত। যেমন সম্পদ সবসময় ডেবিট ব্যালেন্স হবে,
দায় হলে দায় সবসময় কি হবে? ক্রেডিট ব্যালেন্স হবে। মূলধন ক্রেডিট ব্যালেন্স হবে। আয় হলে ক্রেডিট ব্যালেন্স হবে। ব্যয় বা খরচ হলে ডেবিট ব্যালেন্স হবে। উত্তোলন কি হবে? উত্তোলন ডেবিট ব্যালেন্স হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, হিসাবের ধরন অনুযায়ী কোনটা কোন ব্যালেন্স হবে বা কোনটা কোন জের হবে সেটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। যেমন সম্পদ সবসময় কি বলেছি? ডেবিট হবে। দায় হলে ক্রেডিট হবে। মূলধন হলে ক্রেডিট হবে। আয় হলে ক্রেডিট হবে। ব্যয় ডেবিট হবে। উত্তোলন কি হবে? ডেবিট হবে। আমরা আজকে আলোচনা করলাম দুতরফা দাখিলা পদ্ধতির ডেবিট ও ক্রেডিট নিয়ে। সবাইকে ধন্যবাদ।